অপরাধীরা গ্রেপ্তার হতেন। মালদহের মানিকচকের তৃণমূল বিধায়ক সাবিত্রী মিত্রকে প্রাণে মারার চেষ্টার অভিযোগ। অবশেষে গাড়ির খোঁজ পেল পুলিশ। গাড়ির মালিককে জিজ্ঞাসাবাদ মানিকচক থানার পুলিশের। বাজেয়াপ্ত করা হয়েছে গাড়ির মালিকের ফোন। গোটা ঘটনার তদন্ত চালাচ্ছে পুলিশ, জানালেন বিধায়ক সাবিত্রী মিত্র। গত শনিবার রাতে মানিকচক থেকে মালদা শহরের দিকে যাওয়ার সময় তৃণমূল বিধায়ক সাবিত্রী মিত্রর গাড়িতে ধাক্কা দেওয়ার অভিযোগ। প্রাণে মারার চেষ্টা করা হচ্ছে অভিযোগ করেন সাবিত্রী মিত্র। সিসি ফুটেজ খতিয়ে দেখে মালদার বৈষ্ণবনগর থানার 18 মাইল এলাকার বাসিন্দা মোহাম্মদ সানিজ আক্তারের নাম উঠে আসে। এই ঘটনায় গাড়ির মালিককে মানিকচক থানায় ডেকে দফায় দফায় জিজ্ঞাসাবাদ করে পুলিশ কর্তারা, যদিও তিনি কোনো রকমভাবে যুক্ত নন দাবি করেছেন ওই গাড়ির মালিক। পুলিশ সঠিকভাবে কাজ করছে এবং সম্পূর্ণভাবে কাজ করছে। এটা সাবিত্রী মিত্র বড় কথা নয়, গোটা রাজ্যের যে কোনো মানুষের ক্ষেত্রে হলে সেটা এইভাবে একইভাবে ইনকোয়ারি করা। গাড়ি ধরা পড়েছে, একজনকে ধরেছে, যে গাড়িটা আমরা নাম্বার বলেছিলাম সেটাকে ধরে রেখেছেন পুলিশ, জিজ্ঞাসাবাদ করছেন উনি। পুলিশ তো কিছু বলছে না, পুলিশের ইনকোয়ারি সবটা আপনাদের বলবে কেন, আর আমি বা আমাদেরকে বা বলবেন কেন? নিরাপত্তা রক্ষীর দরকার নেই। আমি কোনোদিনই নিরাপত্তা রক্ষী নিয়ে বেশি আমি তৎপরতার সঙ্গে লড়াই করিনি। নিরাপত্তা রক্ষী যা আছে সাফিসিয়েন্ট আছে। আমাকে আমার রাজনৈতিক কোনো শত্রু নেই, আমার ব্যক্তিগত শত্রু নেই, তাহলে আমাকে মারবেটাকে? কিন্তু এটা কেন হয়েছে আমি জানি না, এটা একটা হয়েছে তো গাড়ি ধাক্কা মেরে দেওয়া, গাড়িটাকে ফেলে দেওয়া। সেটা যদি ইনটক্সিকেট অবস্থায় কেউ করে সেটাও তাহলে ধরবে বলি। আমাকে আইসি সাহেব যেরকমভাবে জিজ্ঞাসা করছে সেভাবে আমি সেভাবে উত্তর দিয়েছি। আমি কোঅপারেট করছি আইসি সাহেবের সঙ্গে, যতটা সাপোর্ট লাগে আমি করেছি। হ্যাঁ, এখানে আমি সাবিত্রী মিত্র ম্যাডামের সঙ্গে দেখা করেছি কালকে সন্ধ্যের দিকে। হ্যাঁ, এবার আমাকে সাবিত্রী মিত্র সাহেব আমি অ্যাজ এ ফার্স্ট টাইম কালকে দেখেছি। আমি ফটোতে দেখেছি, নিউজে দেখেছি, কিন্তু আমি কোনোদিন লাইভ দেখিনি। আর আমার কোনো এরকম ইন্টেনশন ছিল না কি আমি এরকম কিছু একটা হবে। এবার রাস্তায় চলতে গিয়ে গাড়ি হাজারো গাড়ি চলে, এবার কে কার গাড়ি ফলো করে? আমি গাড়ি তো রাস্তা চলতে গেলে অনেক গাড়ি ওভারটেক দিই। এবার কার গাড়ি কোনটা সেটা আমি সঠিক দেখিনি। রাত্রে আমি একাই ছিলাম, যেহেতু আমি একাই লাউড স্পিকারে গান, আমি যখন রাস্তায় একাই থাকি আমার একটা নিয়ম আছে, গাড়িতে আমি লাউড স্পিকারে গান শুনি। লাউড স্পিকারে সিসা চারটা উইন্ডো ক্লোজ করে আমি লাউড স্পিকারে গান শুনতে যাচ্ছিলাম। মানিকচকে কোথায় দাঁড়িয়েছিলাম, কোথায় কী করেছি সব কিছু আমার কাছে প্রুফ আছে। আমি তাই এটুকু রিকোয়েস্ট করবো যে আমি কোনোরকমভাবে এখানে জড়িত নেই। আমাকে হ্যারাসমেন্ট করা হচ্ছে, কোনোদিন কেউ কোনো একটা মশা মারার কেসে অভিযোগ নেই, তা আমি কী করে একটা এমএলএকে মারার টেন্ডেন্সি নেবো বলে? কি বলছে এখন পুলিশ এখন সন্দেহজনক আমার গাড়িটা ধরেছে। বীরভূমের রাজনীতিতে ফের শোরগোল। অবশ্যই বীরভূমের তৃণমূলের রাজনীতিতে ফের শোরগোল। প্রকাশ্যে অনুব্রত কাজল শেখ সংঘাত। জেলা পরিষদের সাফল্য এবং ব্যর্থতা নিয়ে দুই শাসক নেতার আকচি। জেলা পরিষদ পিছিয়ে গিয়েছে, কটাক্ষ অনুব্রত মণ্ডলের গলায়। অনুব্রতর দাবি উড়িয়ে পাল্টা চক্রান্তের অভিযোগ কাজল শেখের। সিউড়ি ও লাভপুরে পুলিশের ওপর হামলা নিয়েও দলের একাংশকে নিশানা। বীরভূম জেলা পরিষদের সভাধিপতির নিশানায় কেষ্ট। জল্পনা চরমে। অনুব্রতর দাবি 4 বিধানসভার দায়িত্ব তাকেই দিয়েছেন মমতা। অনুব্রতর দাবি মানেন না, পাল্টা চ্যালেঞ্জ কাজল শেখের। বীরভূম জেলা পরিষদ কোনো অংশে সারা রাজ্যের যে জেলা পরিষদগুলো আছে তার থেকে কোনো অংশে বীরভূম জেলা পরিষদ পিছিয়ে নেই। এটা নিয়ে যারা বিভ্রান্তিকর ঘটনা ছড়াচ্ছে, এটা বিভ্রান্তি ছাড়া অন্য কিছুই নয়। হয়তো তাদের মধ্যে কোনো ধরনের কোনো দুষ্ট চক্র কাজ করছে, সেই চক্র কাজ করতে পারছে না বলে বীরভূম জেলাকে বদনাম করার চেষ্টা করা হচ্ছে। সভাপতি কি হলেও হতে পারে, এ বিষয়ে দ্বিমতের কোনো অবকাশ নেই। যেই এটা নিয়ে বক্তব্য রাখছে তিনাকেই বলবো যে তিনি চক্রান্ত করার চেষ্টা করছেন, বীরভূম জেলাকে বদনাম করার চেষ্টা করছেন। বীরভূম জেলা এগিয়ে আছে, বীরভূম জেলা কোনো অংশে পিছিয়ে নেই। শুনলেন কাজল শেখ কি বলছেন। আমরা আপনাদের অনুব্রত মণ্ডল ঠিক কি কটাক্ষ করেছেন সেটাও শোনাবো। বীরভূমের রাজনীতিতে ফের শোরগোল। প্রকাশ্যে অনুব্রত কাজল কাজিয়া। মন্ত্রীর সঙ্গে আলোচনা হচ্ছিল যে জেলা পরিষদটা হঠাৎ পিছিয়ে গেল, আমরা তো 4বার রাষ্ট্রপতি পুরস্কার পেয়েছিলাম। ওই কথাই বসে বসে বলছিলাম যে জেলা পরিষদটা আবার নতুন করে দেখতে হবে, যাতে আবার 1 নম্বরে থাকি। সেই চেষ্টা আমরা করে নেব। নেক্সট আমরা 8 বছরে আমরা 1-এ চলে যাব।
আগে তো পুরস্কারও পেয়েছিলেন, 4বার পুরস্কার পেয়েছিলাম, রাষ্ট্রপতি পুরস্কার পেয়েছিলাম কেন্দ্রে। কেন এটা মনে হচ্ছে, কেন পিছিয়ে যাচ্ছে জানি না কি জন্য পিছিয়ে গেল। আগামীতে বিষয়টা পুরো নতুন ভাবে 100 বার দেখতে হবে জেলা পরিষদ কেন 1 নম্বরে ছিল, কেন 11 নম্বরে যাবে। জেলা সার্বিক উন্নয়ন তো জেলা পরিষদ থেকেই তো 100 বার ম্যাক্সিমাম উন্নয়ন করেছিলাম জেলা পরিষদ থেকে। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের বীরভূম জেলার প্রতিনিধি হিমাদ্রি। হিমাদ্রি, বাঘ ফিরে আসার পর, তৃণমূলের ভাষায় বাঘ, অনুব্রত মণ্ডল ফিরে আসার পর তিনি বীরভূমের রাজনীতিতে আবার তার থাবা জমাতে চাইছেন, বোঝাই যাচ্ছে। সরাসরি তিনি এবার জেলা সভাধিপতির দিকে তার নিশানা, অর্থাৎ জেলা পরিষদের কথা। কিন্তু জেলা পরিষদ তো অনুব্রত মণ্ডলের দেখার কথা নয়। দেখো, একেবারেই অনুব্রত মণ্ডলের সাথে কাজল শেখের যে একটা কাজিয়া জেলাতে, সেটা কিন্তু জেলার কম বেশি সকলেই জানা। আর সে কারণেই কিন্তু এবার কিন্তু সরাসরি নিশানা করলেন কাজল শেখকে অনুব্রত মণ্ডল। গতকাল তিনি একটি বক্তব্যে বলেছেন যে জেলা পরিষদ পিছিয়ে যাচ্ছে, কী কারণে পিছিয়ে যাচ্ছে সেটা তাকে দেখতে হবে এবং 1 নম্বর পজিশনে যাতে আবার চলে আসে সেদিকেও নজর রাখতে হবে এবং চলে এসেছে। পাল্টা আজকে সাংবাদিক সম্মেলন করলেন কাজল শেখ। তিনি বললেন চক্রান্ত করা হচ্ছে, এই কথা সম্পূর্ণভাবে মিথ্যা, কোনো রকম কারোর প্রয়োজনায় পড়ে এই ধরনের কাজ করেছেন বা ভুল তথ্য দিয়ে মানুষকে ভুল বোঝানোর চেষ্টা হচ্ছে। যখন সংবাদ মাধ্যমে প্রতিনিধিরা কাজল শেখকে প্রশ্ন করলেন যে আপনার দলের সভাপতি কেন জেলা পরিষদ দিয়ে এই ধরনের কথা বলতে যাবে, তিনি বললেন আঙুর ফল টক। অর্থাৎ তিনি কি বোঝাতে চাইলেন, ইনকাম কি কোথাও কম হচ্ছে, এই ধরনের কিছু একটা বোঝাতে চাইলেন এবং তিনি প্রকাশ্যে সেটা সংবাদ মাধ্যমের সামনে বললেনও। সব মিলিয়ে কিন্তু একটা প্রশ্ন উঠছে, অনুব্রত মণ্ডল কিছু বলতেন, পাল্টা কাজল শেখ বক্তব্য দিতেন, কিন্তু সেটা একটা মেপে ঝুঁকে একটা নির্দিষ্ট ফরম্যাটের মধ্যে থাকতো। কিন্তু এবার কাজল শেখ যা বললেন, একেবারেই জেলা সভাপতি তিনি অনুব্রত মণ্ডল, কার্যত শুধুমাত্র তার নামটা শুধু নিলেন না, সভাপতি বলেই তিনি কটাক্ষ করে দিলেন এবং তিনি একেবারেই সরাসরি নিশানা করলেন এবার কাজল শেখ অনুব্রত মণ্ডলকে। এবং অনুব্রত মণ্ডল এখন এরপর কি প্রতিক্রিয়া দেয় সেটাই এখন দেখার বিষয়, কারণ এই অনুব্রত মণ্ডল ফেরতের পর থেকেই কিন্তু জেলাতে গোষ্ঠীদ্বন্দ্ব আবার যেমন প্রকাশ্যে এসেছে, ফের ঠিক একেবারেই দুই জেলার শীর্ষ নেতার বলা যেতে পারে এই যে গোষ্ঠীদ্বন্দ্ব কথা কাটাকাটি, সেটা কিন্তু একেবারেই প্রকাশ্যে চলে এলো এবার। হিমাদ্রি, তুমি আমাদের সঙ্গে থাকো। দর্শকদের আরও একবার জানাই, এবার বীরভূম জেলা পরিষদে খারাপ কাজ হয়েছে না ভালো কাজ হয়েছে এসব নিয়েও তরজা লেগে গেল। বীরভূম জেলা পরিষদ পিছিয়ে গিয়েছে, অবশ্যই এখন জেলা সভাধিপতি কাজল শেখ, তার দিকেই নিশানা অনুব্রত মণ্ডলের কথারও জবাব দিয়েছেন কাজল শেখ। আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন, কিন্তু তার আগে আমরা বাম নেতা সিপিএম নেতা সুজন চক্রবর্তীর সঙ্গে কথা বলবো। সুজনবাবু, অনুব্রত মণ্ডল আসার পর থেকেই, জেল থেকে বেরিয়ে আসার পর থেকেই টুকটাক রোজই একটুখানি লেগে থাকছিল কাজল শেখের সঙ্গে, কোথাও একটা যেন কিছুতেই চেপে রাখা যাচ্ছিল না যে তাদের মধ্যে একটা মনোমালিন্য তো রয়েইছে দীর্ঘদিন ধরে। এখন অনুব্রত মণ্ডল সরাসরি তোপ দেখে দিলেন, নাম না করে বললেন বীরভূমের জেলা পরিষদ পিছিয়ে গিয়েছে। তৃণমূলের জন্য এগুলো সবই তো স্বাভাবিক। জেলা পরিষদ হোক আর পঞ্চায়েত সমিতি হোক, তৃণমূলের দল হোক আর অন্য কোনো শাখা সংগঠন হোক, টাকা পয়সার রফা ঠিক মতো চললে তারা এগিয়ে থাকবে, টাকা পয়সার রফায় ঠিক মতো না হলে সে পিছিয়ে যাবে। জেলা পরিষদের থেকে ঠিক মতো রফা অনুব্রত পাচ্ছেন না, তাই অনুব্রতর মতে পিছিয়ে গেল। আবার কাজল শেখ যেহেতু রফাটা তার মতন করে করতে পারছেন বা করছেন, অর্থাৎ তার বিবেচনায় এগিয়ে গেল। তৃণমূলের কাছে উন্নয়ন মানে হচ্ছে পঞ্চায়েতের মেম্বার, প্রধান অথবা তৃণমূলের নেতাদের বাড়ির উন্নয়ন। আপনি আর এগিয়ে যাওয়া পিছিয়ে যাওয়া কাকে বলে? উন্নয়ন দাঁড়িয়েছিল রাস্তায় যখন বিরোধীরা কেউ ভোট দিতে পারবে না এটা ইনশিওর করা গেছিল। তাহলে ওদের কাছে উন্নয়ন অথবা এগিয়ে যাওয়াটা কার্যত জবরদস্তি এবং তোলাবাজি। সেই কারণে অনুব্রত খুব দুঃখ হয়েছে। উনি নিশ্চয়ই মুখ্যমন্ত্রীকে বলবেন এবং মুখ্যমন্ত্রী জেলা পরিষদের মাথায় তার চিন্তক ওকে দাঁড় করিয়ে দেবেন। অনেক ধন্যবাদ। সুজন চক্রবর্তীর সঙ্গে কথা বলছিলাম, সিপিএম নেতা। বীরভূমের রাজনীতিতে আবার শোরগোল, তৃণমূলের রাজনীতিতে অবশ্যই। প্রকাশ্যেই কাজল শেখকে নাম না করে নিশানা করলেন অনুব্রত মণ্ডল। তিনি বললেন যে বীরভূম জেলা পরিষদ এর আগে 1 নম্বরে ছিল, সেই বীরভূম জেলা পরিষদ পিছিয়ে গিয়েছে। তার জবাবও দিয়েছেন কাজল শেখ, শুনুন। মন্ত্রীর সঙ্গে আলোচনা হচ্ছিল যে জেলা পরিষদটা হঠাৎ পিছিয়ে গেল,
আমরা তো চারবার রাষ্ট্রপতি পুরস্কার পেয়েছিলাম। ওই কথাই বসে বসে বলছিলাম যে জেলা পরিষদটা আবার নতুন করে দেখতে হবে, যাতে আবার 1 নম্বরে থাকি। সেই চেষ্টা আমরা করে নেব। নেক্সট আমরা 8 বছরে আমরা 1-এ চলে যাব। আগে তো পুরস্কারও পেয়েছিলেন, 4বার পুরস্কার পেয়েছিলাম, রাষ্ট্রপতি পুরস্কার পেয়েছিলাম কেন্দ্রে। কেন এটা মনে হচ্ছে কেন পিছিয়ে যাচ্ছে? জানি না কি জন্য পিছিয়ে গেল। আগামীতে বিষয়টা পুরো নতুন ভাবে 100 বার দেখতে হবে জেলা পরিষদ কেন 1 নম্বরে ছিল, কেন 11 নম্বরে যাবে। জেলা সার্বিক উন্নয়ন তো জেলা পরিষদ থেকেই তো 100 বার ম্যাক্সিমাম উন্নয়ন করেছিলাম জেলা পরিষদ থেকে। বীরভূম জেলা পরিষদ কোনো অংশে রাজ্যের যে জেলা পরিষদগুলো আছে তার থেকে কোনো অংশে বীরভূম জেলা পরিষদ পিছিয়ে নেই। এটা নিয়ে যারা বিভ্রান্তিকর ঘটনা ছড়াচ্ছে, এটা বিভ্রান্তি ছাড়া অন্য কিছুই নয়। হয়তো তাদের মধ্যে কোনো ধরনের কোনো দুষ্ট চক্র কাজ করছে, সেই চক্র কাজ করতে পারছে না বলে বীরভূম জেলাকে বদনাম করার চেষ্টা করা হচ্ছে। সভাপতি কি হলেও হতে পারে, এ বিষয়ে দ্বিমতের কোনো অবকাশ নেই। যেই এটা নিয়ে বক্তব্য রাখছে তিনাকেই বলবো যে তিনি চক্রান্ত করার চেষ্টা করছেন, বীরভূম জেলাকে বদনাম করার চেষ্টা করছেন। বীরভূম জেলা এগিয়ে আছে, বীরভূম জেলা কোনো অংশে পিছিয়ে নেই। 2023-এ নির্বাচন করেছি, 24-এ নির্বাচন করেছি। বীরভূম জেলা কোর কমিটির সদস্য হিসাবে আমি বলছি, বীরভূম জেলা একটা বোমাবাজি হয়নি, গুলিবাজি হয়নি। কিন্তু কি জানি কি অজানা কারণে মাত্র কয়েক মাস হলো বীরভূম জেলায় আবার সেই একই বিষয় চালু হচ্ছে। কোথাও বোমা উদ্ধার হচ্ছে, কোথাও গুলিবাজি হচ্ছে, কোথাও পুলিশকে মারা হচ্ছে। এটা কেন হচ্ছে, কী জন্য হচ্ছে আমার জানা নেই। যতক্ষণ পর্যন্ত রাজ্য থেকে কোনো নির্দেশ না আসবে ততক্ষণ পর্যন্ত কোর কমিটি বীরভূম জেলা চালাচ্ছে, কোর কমিটি বীরভূম জেলা চালাবে। মমতা বন্দ্যোপাধ্যায় যদি একটা গাছকে দাঁড় করিয়ে দেয়, যদি বলে এই তোর নেতা এই বীরভূম জেলা চালাবে, আমি তাকেই মেনে নেব। সজল ঘোষ বিজেপি নেতা এবং কাউন্সিলর আমাদের সঙ্গে টেলিফোন লাইনে এতক্ষণ ছিলেন। তিনি শুনছিলেন দুই নেতার যে তরজা। বোঝাই যাচ্ছে সজলবাবু, দেখুন কোথাও একটা অনুব্রত মণ্ডল তার কোট আনকোট অপরিহার্যতা বীরভূম তৃণমূলে এবং জেলার রাজনীতিতে সেটা প্রমাণ করতে চান বারবার, আর কাজল শেখ সেটা উড়িয়ে দেন। দেখুন, ওই কাজল আর অনুব্রত কি বলছে তাতে পশ্চিমবঙ্গের মানুষের কিছু যায় আসে না। পশ্চিমবঙ্গের বর্তমান কি অবস্থা সেটা নিয়ে মানুষ চিন্তিত। আজকে আমার রাজ্যের কি অবস্থা হচ্ছে, রাজ্যের মানুষের কি পরিস্থিতি হচ্ছে, আমরা সেটা নিয়ে চিন্তিত। কাজল অনুব্রত তরজা লড়বে, কবির লড়াই করবে, রাস্তায় দাঁড়িয়ে উন্নয়ন দাঁড় করিয়ে মারপিট করবে, তাতে আমাদের কিচ্ছু যায় আসে না। কিন্তু এই ব্যাপারটা হচ্ছে তৃণমূলের ব্যাপারটা হচ্ছে, বিয়ে বাড়িতে দেখেছেন আগে ব্যাচ সিস্টেমে খাওয়ানো হতো, একদল খেত, পেছনে আরেক দল দাঁড়িয়ে দেখতো কতক্ষণে উঠবে। তো অনুব্রত বহুকাল খেয়েছে বসে, তখন কাজল শেখ খেতে পায়নি। কিন্তু কাজল শেখ হচ্ছে সেই ছেলেটা যে সিপিএম এর বিরুদ্ধে লড়েছিল, তখন কিন্তু অনুব্রত ছিল না ময়দানে। তারপর মাল দিয়ে হোক যেভাবে হোক তারা সেই দিদিমণির ঘনিষ্ঠ হয়ে পড়ে। এখন জেলে যাওয়ার পর কাজল আবার জায়গায় ফিরে এসছে। এখন দিদিমণি আবার চায় কাজলকে সরিয়ে অনুব্রতকে রাখতে, যেটা কাজলের পক্ষে মানা সম্ভব হচ্ছে না এবং জেলাটা সে দখল করে রেখেছে। কিন্তু এই লড়াইয়ের মাঝখানে জেলাটার তো সর্বনাশ আগেই হয়েছিল, জেলাটা একদম উচ্ছন্নে চলে যাবে। অনেক ধন্যবাদ। সজল ঘোষ আমাদের সঙ্গে ছিলেন এতক্ষণ টেলিফোন লাইনে। তিনি বলছেন অনুব্রত মণ্ডল এবং কাজল শেখের এই লড়াইয়ে তৃণমূলের কিছু এসে যাবে না, কিন্তু জেলাটা উচ্ছন্নে চলে যাবে। আপাতত একটা ব্রেকের পর পিছু খবর নিয়ে আরো সঙ্গে থাকুন। In association with